সংসারের রান্নাঘরের দায়িত্বটা যতটা নিজের কাছ থেকে দূরে সরাতে চাচ্ছি, ততটাই মনের যেন আঁকড়ে ধরে রাখছি। তবে আঁকড়ে ধরে রাখতে বলতে আমি যুদ্ধ করছি না যে রান্নাঘরটাকে যে আমার হতে হবে এমন না। দায়িত্ব আর বাস্তবতা আর বাস্তবমুখী প্রেক্ষাপটে নিজেকে হয়তো বা চলে যেতে হয় অটোতে রান্নাঘরে। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কথাটা শুনে কেউ অন্যভাবে নেবেন না। এই কথাটা বলার একটাই কারণ, যে দায়িত্ব যার কাছে যে জিনিসটা থাকে, সে দায়িত্ব যখন সে নির্বিঘ্নে নিজের দায়িত্ব মনে করে, তখন আসলে এটাকে একদম সহজভাবেই নেওয়া যায়। তো আজকে যে রান্নাটা করছিলাম, তো সকালে নাস্তাটাও তো সবাই শেষ করেছি, দুপুরের রান্নাটাই সবার সাথে একটু বেশি শেয়ার করা হয়। দুপুরে রান্না করতে এসে আসলে আমার খুঁতখুঁতে অভ্যাস বলেন বা চেষ্টা করেন বলেন বা মনের টান বলেন বা রান্নার প্রতি মনোযোগ বলেন বা খেয়াল করা বলেন, যেটাই বলেন না কেন, আমি বলবো যে আমি খেয়াল করেছি, যখন যে কোনো মাছ যখন আমাদের হেল্পিং হ্যান্ড বা আমার হেল্পিং হ্যান্ড আমাকে ধুয়ে দেয়, বা চেষ্টা করি আমি একবার হলেও হাত দিয়ে আবার ধরে দেখা, যে চোখের দেখায় যে মাছটা দেখলাম যে ঠিক আছে, বাট নিজেও একবার ধরে দেখি যে মাছটা ধোয়া হয়েছে কিনা। যখন মাছটা ধরলাম, ওকে যখন জিজ্ঞেস করলাম যে মাছ ধোয়া ঠিক হয়েছে কিনা, বললো যে হ্যাঁ মামি সুন্দর করে ধুয়েছি। কিন্তু আমার কাছে একটু হাত দিয়ে ধরার পর একদম প্রথমেই দেখবেন যে আমি দেখেছেন যে মাছের উপরে একটা শ্যাওলা থাকে, এই মাছটা একটু খাওয়াটা কষ্টকর, তবে স্বাদের মাছ, অবহেলার মাছ না। তো দেখলাম যে একদম পিছিল যে আবরণটা থাকে বা শ্যাওলাটা থাকে ওই মাছের গায়ে রয়ে গেছে। তো এগুলাকে ওকে দেখিয়ে দিলাম, যেহেতু ঢাকায় থাকি, ঝাঁপিতে করে একটু ঘষে ঘষে উপরের পলেপটা, একদম যে পিছিল যে শ্যাওলা পলেপটা, এটা যেন একটু ঘষে ঘষে একদম উঠিয়ে ফেলে দেন আবার লবণ দিয়ে ওর হাতে মাছগুলো ধোয়াই নিচ্ছি। আর এদিকে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই মাছে একটু ঝাল লাগে, কারণ এই মাছটা একদম মাংসের মতো, গরুর মাংসের মতো। আপনি চুলার উপরে দেওয়ার সাথে সাথে একটু শক্ত হয়ে যাবে, কিছুক্ষণ পর একটু সফট হয়ে যাবে। তো ভালোভাবে মাছটাকে ধোয়ার পর নিজেও একটু ধরে দেখলাম ঠিক আছে কিনা। যখন দেখলাম নিজে থেকে মনে হলো যে না মাছটা ধোয়া হয়েছে ভালো করে, তখনই কিন্তু আমি মাছটা মশলার মধ্যে দিয়ে দিলাম। আর মশলাটাকে এই ফাঁকে আমি একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি, নর্মাল যেভাবে আমরা বাঙালিরা বা আমরা প্রত্যেকটা গৃহিণী বা হাউস ওয়াইফ বাসায় যারা থাকেন বা যারা রান্না করতে ভালোবাসেন, রান্নাটার প্রতি যাদের মনোযোগ আছে বা রান্নার সিস্টেমটা বুঝিয়ে রান্না করেন, যে কোন মাছের সাথে কীভাবে দিতে হবে, তারা হয়তো বা ওভাবে মশলাটা কষিয়ে নেন। তো প্রথমেই মাছটা রান্না করছি। আজকে দুপুরে যে মাছটা রান্না করছি, মাছটার নাম একটু করে শেয়ার করছি, সেটা ছিল কাউন মাছ। কাউন মাছ তো আমি অনেকবার বলেছি, এতদিনে হয়তো বা যারা এই মাছটা চিনতেন না, বা আমি পুরো মাছটাকে আমি একবার কাটার আগে দেখিয়েছিলাম কিভাবে ঘষতে হয়, কিভাবে কাটতে হয়, মাছটা দেখতে কেমন। তো সব কিছু আমি শেয়ার করেছিলাম, মাছের নামটাও শেয়ার করেছিলাম। সেক্ষেত্রে আমি কাউন মাছে বলছি, যেহেতু কাটা মাছটাই আমি রান্না করছি। তো ভালোভাবে চুলার ওপরে একদম পানি ছাড়া মশলার মধ্যে আমি যখন মাছটা দিয়ে দিলাম, মাছ থেকে যখন পানি বের হয়ে মাছটা কষিয়ে আসলো, মশলার যে তেলটা ভেসে আসলো, তখনই পানি দিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না করছি আবার করছি না, অ্যাকচুয়ালি মাছ রান্না করছি, আর অ্যাকচুয়ালি একটু কোরবানির ঈদে যে ঝুরা মাংস, যে মাংস রান্না করার পর মাংস জাল দিতে 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 যখন মাংসটা থেতলে যায়, একদম ভেঙে চুরে যায়, ওটাকে আমাদের দেশে আমরা ঝুরা মাংস বলি। কার দেশে কী বলেন আমি জানি না। তো ওই ঝুরা মাংসটা একটু গরম করে একজন ভাত খাবে তাকে একটু এই ফাঁকে দিয়ে দিলাম, যদিও তাকে ক্যামেরার সামনে আনতে পারলাম না। তো এদিকে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করছি। ছোটোবেলায় যখন লাল শাক রান্না করতাম বা আমার মা রান্না করতেন বা আমরা বিভিন্ন বাসায় গিয়ে লাল শাক খেতাম, তখন ভাত এতটা লাল হয়ে যেত লাল শাকের ঝোলের রঙে। আর এখন লাল শাক রান্না করলেও বোঝা যায় না যে এটা লাল শাক রান্না করলাম নাকি ডাঁটার শাক রান্না করলাম নাকি অন্য কোনো শাক রান্না করলাম। সেটা শীতের সিজন হোক আর বর্ষার সিজন হোক, মানে লাল শাক তো ঢাকা 12 মাসে পাওয়া যায়, শীতের সিজনে সবচেয়ে বেস্ট পাওয়া যায়। তো শীতের সিজনেও এখন আর যে শাক রান্না করার পর যে একটা লালচে ভাব থাকে, ওই লালচে ভাবটা এখন আর থাকে না। তো এদিকে অল্প করে তো রান্না করা শেয়ার করছি আপনাদের সাথে। তো এদিকে ঝুরা মাংসটা গরম করেছিলাম, তারপরে ডাল রান্না কমপ্লিট, কাউন মাছটা রান্না কমপ্লিট, সাদা ভাত আর লাল শাকটা চুলার উপরে। আবার ভুড়ি রান্না করছি আজকে আবারও। তো ভুড়িটা কি আমি কোনো রকমে কষিয়ে দেন রেখে দিয়েছি, কোনো একটা ব্লগে শেয়ার করব। আজকে দুপুরে ভুড়ি খাচ্ছি না। ভুড়িটা আমার শাশুড়ি সবসময় বলেন যে ভুড়িকে 2-1 দিন জাল দিবা, তাতে করে ভুড়ির স্বাদটা নাকি ভালো থাকে। তবে সাথে সাথে আমি রান্না করেও খেয়েছি, ভালো লাগে, খারাপ লাগে না। যাদের গ্রামের বাড়ি আছে বা যাদের শ্বশুর বাড়ি আছে গ্রামে, বা যাদের শ্বশুর শাশুড়ি আছেন, তারা অনেক ভাগ্যবতী বা ভাগ্যবান। তো আমরা গ্রাম শহর দুটোতে থাকি। তো আমি সবসময়ই শেয়ার করেছিলাম যে গ্রামের সিনও শেয়ার করেছি, ঢাকার সিনও শেয়ার করেছিলাম।
তো যে কাঁঠালগুলো দেখছেন এগুলো কিন্তু কেনা কাঁঠাল না। তো এই কাঁঠালগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছিল গতকালকে। তো গতকালকে একটা কাঁঠালও পাকে নাই। আমি ধরে দেখেছিলাম। জাস্ট একটা রাতের মাঝে হচ্ছে ৩টা কাঁঠাল একসাথে পেকে গিয়েছে। কিছুটা একটু বেশি, কিছু একটু কম আর একটা হচ্ছে আরেকটু কম পাকা। তো ৩টেই কিন্তু ভালোভাবেই পেকেছে। আমার কাছে মনে হয়েছে ৩টাই আজকে খাওয়ার মতো। সত্য কথা বলতে কি আমি কখনো কাঁঠাল ভাঙতে চাই না। কাঁঠাল ভাঙতে এজন্য চাই না, কাঁঠালের আঠা পুরো হাতে লেগে আঙ্গুলে লেগে কেমন জানি একটা বাজে অবস্থা হয়ে যায়। তো সেজন্য হয় কি আমি কাঁঠাল ভাঙাটা একদম আমার জীবনের সবচেয়ে কম ভাঙার চেষ্টা করি কাঁঠালের সিজনে। তো আজকের কাঁঠালটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। সাহস করে দুটো হাতে সরিষার তেল মেখে নিয়েছি। কাঁঠালটাকে ছুরি দিয়ে প্রথমে একটু স্লাইস করে নিলাম আর জোরে একটু চামড়াটা টান দেওয়ার সাথে সাথে দেখলাম মাশাল্লাহ ভিতরে কাঁঠালগুলো এতটা সুন্দর, মানে কোষে ভরা পুরো কাঁঠালটা দেখতে সুন্দর এবং স্মেলে পুরো রান্নাঘরটা ছড়িয়ে গিয়েছিল। তো এই জন্য হচ্ছে পুরো কাঁঠালটাকে নিজের হাতে ভাঙার চেষ্টা করছি। প্রথমে চেয়েছিলাম অল্প একটু ভেঙে জাস্ট খাওয়ার জন্য নিয়ে নেব, পরে চিন্তা করলাম না না সাহস পাচ্ছি পুরো কাঁঠালটাই আমি নিতে পারবো। তো আমি আর জেসমিন হচ্ছে কাঁঠালগুলো নিয়ে নিচ্ছি। আর মানে কাঁঠালের মাঝে হচ্ছে পুরো কাঁঠালে ভরা। ওই যে বলে না কিছু কিছু জিনিস খাওয়ার চেয়ে দেখে ভালো লাগে, তো দেখতেই ভালো লাগছিল, ভাঙতেও ভালো লাগছিল। আর হচ্ছে এই সিস্টেমটাই কাটছি আজকে কাঁঠালটা। আমার মতো করে কে কে কাঁঠাল ভেঙেছেন, আমার কাঁঠাল ভাঙাটা ঠিক আছে কি না বা ঠিক হচ্ছে কি না। হয়তো বা অনেকে উপর থেকে গোল গোল করে ভাঙতে ভাঙতে নিচের দিকে আসতেন। আমি যেহেতু চিন্তা করেছি পুরো কাঁঠালটা ভেঙে আশপাশ সবাইকে দিব, নিচে দারোয়ানদেরকে দিব এবং কিছু ফ্রিজে রাখবো, দুপুরে খাবার টেবিলে দিব। তো সেই জন্য পুরো কাঁঠালটাকে আমি ভাঙলাম। তো আপনার ভাই এবং আমার বাচ্চারা সবাই কিন্তু আমার আশপাশে দাঁড়িয়ে। তো এখানে যখন কাঁঠালটা ভাঙলাম এতগুলা কাঁঠাল হয়েছিল, তো চিন্তা করলাম যে কিছু কিছু কাঁঠাল সব বাসায় পাঠাই। আর যে দুটো কাঁঠাল আছে এগুলো হচ্ছে এখন আপাতত রেখে দিচ্ছি। এই কাঁঠালগুলো খাওয়া শেষ হলে আবার হচ্ছে যে নিজেদের জন্য আমরা আবার অন্য কাঁঠালগুলো ভাঙবো। তো ওই যে বললাম কারো কারো বাসায় পাঠাচ্ছি। এদিকে হচ্ছে আমি কাঁঠাল ভাঙতে গিয়ে আমার শাকের কালারটা একদম নষ্ট হয়ে গেছে। শাক বেশি রান্না করতে নেই, অল্প জালে হচ্ছে তাড়াতাড়ি করে শাকটা সিদ্ধ হলে নামিয়ে ফেলতে হয়। শাকের কালারটা দেখে মন খারাপ হয়ে গিয়েছে। এমনিতে লাল শাকের মতো থাকে না। আমি প্রথমে শেয়ার করেছিলাম যে লাল শাক এখন সুন্দর থাকে না, কালার সুন্দর থাকে না, মনে হয় যেন ডাঁটার শাক রান্না করেছি। তো এই তো নিজেদের জন্য রেখেছি, বক্সে করে কিছু ফ্রিজে রাখছি, আবার হচ্ছে আশপাশে পাঠিয়েছি। সব কিছু মিলিয়ে আজকে ব্লগটাও শেষ করছি। আল্লাহ হাফিজ।